আসসালামু আলাইকুম, স্বাগতম অনলাইন ক্লাসে। শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ইনশাল্লাহ ভালোই আছি। আজকে ক্লাস নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায়ের নাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। এটা আমার দ্বিতীয় ক্লাস এই অধ্যায়ের। তো প্রথম ক্লাসে আমরা তাপ কি, তাপমাত্রা কি, তাপমাত্রার মাপার বিভিন্ন স্কেল, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, এই স্কেলগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপর সেলসিয়াস ও ফারেনহাইট ও কেলভিন এই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক কী এগুলো আমরা দেখাইছিলাম। আর এই সম্পর্কগুলো ব্যবহার করে কিভাবে একটা তাপমাত্রা থেকে অন্য একটি তাপমাত্রায় প্রকাশ করা যায় এগুলো দেখাইছি। তাহলে আজকে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটার নাম হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। আমরা জানি তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন বৃদ্ধি পায়। তাহলে প্রথমে আসি, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বলতে কী বুঝি? কোনো বস্তুকে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করার পর ওই বস্তুটি নির্দিষ্ট দিকে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে, যেমন একটা বস্তু কোনো একটা বস্তুতে তাপ প্রয়োগ করলে, যেমন একটা বস্তু নিলাম যার দৈর্ঘ্য হচ্ছে L1। এখন যদি আমরা এখানে তাপ প্রয়োগ করি, এই বস্তুটির দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, আগের অবস্থান থেকেও দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে L2, আগের অবস্থান থেকে L2 পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে এটা যদি বের করি আমরা, L2 মাইনাস L1 পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। ধরি যদি থিটা 1 তাপমাত্রায় কোনো দণ্ডের তাপমাত্রা যদি L1 হয়, আর তাপমাত্রার বৃদ্ধি যদি থিটা 2 হয়, তাহলে শেষ দৈর্ঘ্য হচ্ছে L2। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে নতুন দৈর্ঘ্য হচ্ছে L2, পূর্বের দৈর্ঘ্য হচ্ছে L1। এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। এই দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা ডেল এল দিয়ে প্রকাশ করতে পারি। এরপরে যদি বলি তাপমাত্রা বৃদ্ধি কত, তাপমাত্রা বৃদ্ধি দৈর্ঘ্য L2 L1 হলে তাপমাত্রা হবে থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে এটা আমরা লিখতে পারি ডেল থিটা। এখন হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ কি? দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। সংজ্ঞাটা যদি লিখতে বলে তোমাদেরকে কি লিখবা 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা হয়। এখন দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। এই দৈর্ঘ্য প্রসারণ সহগের একটা সূত্র আছে, আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1, নিচে হচ্ছে L1 ইন্টু ডেল থিটা। তাহলে কি দাঁড়ালো? দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল টু দৈর্ঘ্যের পরিবর্তন মানে দৈর্ঘ্যের বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা বৃদ্ধি, এই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। এরপরে আসি ক্ষেত্র প্রসারণ সহগ কি? ক্ষেত্র প্রসারণ সহগ হচ্ছে একটা কঠিন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল বৃদ্ধি পায়, একে ক্ষেত্র প্রসারণ সহগ বলে। এখন যদি আমরা কঠিন বস্তুর আঁকি একটা, এখানে ক্ষেত্রফল বরাবর যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে এর ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এখন যদি আমরা ক্ষেত্রফল A1 A2 ধরি, যেমন A1 হচ্ছে আদি ক্ষেত্রফল, A2 হচ্ছে চূড়ান্ত ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত? আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি আগের মতোই আমরা লিখব, ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে A2 মাইনাস A1। তাপমাত্রা বৃদ্ধি তো আমরা আগে দেখছি,
তাপমাত্রা বৃদ্ধি θ2 মাইনাস θ1। তাহলে আমরা ক্ষেত্র প্রসারণ সহগ কি লিখব? ক্ষেত্র প্রসারণ সহগকে ভিটা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ভিটা ইকুয়াল টু A2 মাইনাস A1 বাই A1 ইন্টু ডেল থিটা। তাহলে এখন যদি বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে, কি লিখবো আমরা? আগে লিখছিলাম 1 মিটার দৈর্ঘ্যের, এখন যেহেতু ক্ষেত্রফল বলা হয়েছে লিখবো 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তাকেই বলা হয় ওই বস্তুর উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ, যাকে ভিটা দিয়ে প্রকাশ করা হয়। ক্ষেত্র প্রসারণ সহগের একক হচ্ছে পার কেলভিন, দৈর্ঘ্য প্রসারণ সহগের এককও পার কেলভিন। এরপর হচ্ছে আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ হচ্ছে কোনো কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পাবে, একে আয়তন প্রসারণ বলা হয়। এখন আয়তন বৃদ্ধি, আয়তনকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। এখন আয়তন বৃদ্ধি যদি লিখি, আয়তন বৃদ্ধি, আয়তন আদি আয়তন যদি V1 হয়, চূড়ান্ত আয়তন V2 হয়, তাহলে আয়তন বৃদ্ধি হবে V2 মাইনাস V1। এখানেও তাপমাত্রা আছে, আদি তাপমাত্রা হচ্ছে θ1 আর তাপমাত্রা যখন বাড়বে তখন হবে θ2। তার মানে তাপমাত্রা বৃদ্ধি θ2 মাইনাস θ1। এখন আয়তন প্রসারণ সহগকে গামা দিয়ে প্রকাশ করা হয়। সুতরাং গামা ইকুয়াল টু, যেহেতু এটা আয়তন প্রসারণ, উপরে হবে V2 মাইনাস V1, নিচে V1 ইন্টু ডেল থিটা। তাহলে আমরা কি পেলাম? আয়তন প্রসারণ সহগ গামা ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 ডেল থিটা। তাহলে কঠিন পদার্থের যে প্রসারণগুলা, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, আরেকটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, আরেকটা হচ্ছে আয়তন প্রসারণ। এই তিনটা প্রসারণ দিয়েই তোমাদের বোর্ড বইগুলো দেখবে, সৃজনশীলগুলো দেখবে, বোর্ড কোশ্চেনগুলো এই তিনটা প্রসারণ সহগের সূত্র দিয়ে সৃজনশীল গ এবং ঘতে তোমাদের গণিত 3 আর 4-এর জন্য যে প্রশ্নগুলো আসে, এখানে অঙ্ক থাকে এই তিনটা সূত্রের দিয়েই। এখন এই দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ তিনটাই ভালো করে শিখবে এবং এই সূত্রগুলোও মনে রাখবে। এরপর গলন, বাষ্পীভবন, ঘনীভবন কি, এগুলা সংজ্ঞাগুলো শিখবে তোমরা। গলন হচ্ছে তাপ প্রয়োগে কঠিন পদার্থকে আমরা যদি তরলে পরিণত করি তাহলে তাকে গলন বলা হয়। যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থগুলো গলতে শুরু করে সেই তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক। এরপরে হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন কি? যদি আমরা তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত করি, পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় বাষ্পীভবন। তাহলে এই বাষ্পীভবনকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, মানে এই বাষ্পীভবনের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাষ্পায়ন, একটা হচ্ছে স্ফোটন। এরপরে হচ্ছে ঘনীভবন। ঘনীভবন হচ্ছে উষ্ণতার হ্রাস ঘটিয়ে কোনো পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলা হয়। তাহলে আজকে যে টপিকসগুলো পড়লাম, সংজ্ঞাগুলো ভালো করে ভাষা মুখস্থ করবে আর সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবে। এরপরের ক্লাসে আমি অবশ্যই দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগের সূত্র দিয়ে এই গাণিতিক সমাধানগুলো দেখাবো। আশা করি সবাই বুঝতে পেরেছ, আর পড়াগুলা সবাই বাসায় বাড়ি কাজ করে রাখবে। আজ এতটুকুই। আল্লাহ হাফিজ।